আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এ দুটি দলের সম্পর্ক ঐতিহাসিক এবং অনেক পরীক্ষিত। সেই সম্পর্কের মধ্যে সাম্প্রতিক সময়ে যেই ফাটল ধরেছে এবং যেই তারা বাদানুবাদে জড়িয়ে পড়েছে, গণমাধ্যমে যেসব তথ্যপত্র আমরা দেখছি, বিশেষ করে জামাতের কিছু নেতা এবং বিএনপির কিছু নেতা তারা যেভাবে বাক লড়াইয়ে জড়িত হয়েছে, বিশেষ করে বিএনপির তরফ থেকে জামাতের বিরুদ্ধে এবং জামাতের অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন শিবিরের বিরুদ্ধে যে ধরনের কথোপকথন তারা মিডিয়ায় প্রকাশ করছে, সেসব কথার মধ্য দিয়ে মনে হচ্ছে যেন অনৈক্য অনেক বেশি গভীরে পৌঁছে গিয়েছে। আসলে বিএনপি এবং জামাতের ঐতিহাসিকভাবে তাদের যে ঐক্য ছিল এবং তাদের যে একটি সম্পর্ক ছিল, সেটি কতটা ঐতিহাসিক এবং সেটি কতটা তাৎপর্যপূর্ণ, সেই আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আজকের একটি সংবাদকে সামনে এনে। সেই সংবাদটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। আপনারা যে সালাউদ্দিনকে অনেকেই অনেক রকমভাবে চিনেন, সেই যে গুম হয়েছিল, গুম হওয়ার পরে ভারতে আবিষ্কৃত হয়েছিল এবং ভারতে দীর্ঘদিন থাকার পরে সম্প্রতি দেশে এসেছেন। দেশে আসার পরেই আমরা দেখেছি যে তাকে নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। সেই সালাউদ্দিন গিয়েছিলেন লন্ডনে তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অবস্থান করছেন। তারেক রহমানের সঙ্গে তার কি বৈঠক হলো তা নিয়ে আজকে তিনি দেশে ফেরার পরে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা তার নিকট জানতে চেয়েছিলেন, কিন্তু তারেক রহমান কতদিনে দেশে ফিরবেন সেই সমস্ত বিষয় জানতে চেয়েছিলেন। সেখানে গণমাধ্যমকে তিনি যে কথাগুলো বলেছেন তার মৌলিক কতগুলো কথা হচ্ছে, একটি হচ্ছে যে তারেক রহমান তাকে যেই বার্তা দিয়েছেন সেটি হচ্ছে যে দেশে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের একটি বার্তা দিয়েছেন। এই ঐক্যের বার্তাকে কেন্দ্র করে আমি আজকে কথা বলতে চাই। পাশাপাশি সেখানে তিনি তারেক রহমানের ফেরার ব্যাপারে বলেছেন যে দেশে এখনও আমরা পরিবেশ ফেরাতে পারিনি, তারেক রহমানের ফিরে আসার মতো পরিবেশ হয়নি, পরিবেশ হলেই খুব শিগগির তিনি ফেরত আসবেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা আমাদের আলোচনার পয়েন্টে যাই। সেটি হচ্ছে যে ঐক্যের বার্তা দিয়েছেন তারেক রহমান। আসলে এই ঐক্য কার সঙ্গে কার? আমি যদি আমার একটি ঘটনা, সেই ঘটনার সঙ্গে কিন্তু তিনটি পয়েন্ট জড়িত। একটি ঘটনার কথা বলি, সেটি হচ্ছে যে 2024 সালে যে বছরে বিপ্লব হলো বাংলাদেশে, জুলাই গণ অভ্যুত্থান হলো, আগস্টে বিপ্লব হলো, সেই গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হলো। তার আগে যেই পাতানো নির্বাচনের মধ্য দিয়ে সেই সময় সরকার ক্ষমতায় এসেছিল জানুয়ারি মাসে, সেই নির্বাচনের আগে টানা 3 মাস অর্থাৎ 2023 সালের আমরা দেখছি যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস, এই 3টি মাস বাংলাদেশে অনেক বেশি নাটকীয়তার জন্ম দিয়েছিল তৎকালীন ক্ষমতাসীন দল। তারা বিএনপিকে আরও ভেঙে নতুন নতুন বিভিন্ন কিংস পার্টি করার পেছনে অর্থ বিনিয়োগ করেছিল। বিএনপির একজন নেতা, যিনি বিএনপি ইতোপূর্বে 2001 সাল থেকে যখন দেশটিতে ক্ষমতায় ছিল, অর্থাৎ বিএনপি এবং জামাত জোট সরকার, 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সময়ের ক্ষমতাসীন দল যারা বিএনপিকে ভেঙে ছোট ছোট বিভিন্ন কিংস পার্টি তৈরি করার কাজে ব্যস্ত ছিল, সেই সময়ের একজন আমি দেখেছি একজন বিএনপি নেতা, যিনি শেষ পর্যন্ত তাকে যেভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে টোপ দিচ্ছিল কিংস পার্টিতে ভেড়ানোর জন্য, শেষ পর্যন্ত তিনি কিংস পার্টিতে না ভিড়ে ঠিক একটি অজুহাত দিয়ে দেশ ছেড়েছিলেন এবং তিনি বাংলাদেশে সেই সময় আর ফিরেননি। 2023 সালের শেষের দিকে বলছি, যখন বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে উত্তেজনা চলছিল। সুপ্রিয় দর্শক, সেই সময়ে সেই বিএনপি নেতা বাহিরে থেকে একদিন আমাকে ফোন করলেন। আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি, না বললেই নয়, আমাদের প্রায় সব দলের নেতাকর্মীদের সঙ্গেই যোগাযোগ রাখতে হয়। সুপ্রিয় দর্শক, সেই নেতা আমাকে ফোন করে জানতে চাইলেন যে আসলে বিএনপির সঙ্গে জামাতের ঐক্য থাকা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কতটা জরুরি এবং বিএনপি জামাতের সঙ্গে কেন ঐক্যবদ্ধ থাকবে, এর পজিটিভ দিক কি, নেগেটিভ দিক কি, ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো কি আপনি আমাকে বলতে পারেন। সুপ্রিয় দর্শক, তখন আমি বাহিরে ওয়াকিং অবস্থায় ছিলাম এবং পাবলিক প্লেসে ছিলাম। তখন আমি গটগট করে কয়েকটি তথ্য বলে ফেললাম তাৎক্ষণিক। সেই তথ্যগুলো বলার পর উনি আমাকে বললেন যে আপনি যদি আমাকে একটু কষ্ট করে আমাকে এই পয়েন্টগুলো সুন্দর করে লিখে দিতে পারেন, অন্তত 5টি ইতিবাচক দিক, 5টি নেতিবাচক দিক।
আমি তখন ওনাকে প্রশ্ন করলাম যে এই বিষয়গুলো কি আপনার কাছ থেকে বিএনপির হাইকমান্ডের কেউ জানতে চেয়েছেন, এবং তার কথায় তাৎক্ষণিকভাবে যেটি বুঝলাম যে এই কথাগুলো তার নিকট জানতে চেয়েছিলেন খোদ তারেক রহমান। সুপ্রিয় দর্শক, তখন আমি তাকে বললাম ঠিক আছে, আমি আপনাকে পয়েন্ট আকারে কিছু তথ্য দিচ্ছি। সেই তথ্যের মধ্যে একেবারে মৌলিক যে 3টি পয়েন্ট দিয়েছিলাম সেগুলো এখন আপনাদের সামনে বলছি। এর অন্যতম একটি পয়েন্ট হচ্ছে, সেটি হলো বিএনপি এবং জামাত উভয় এমন একটি শক্তি যারা পরীক্ষিত, একে অপরের পরীক্ষিত, যেহেতু তারা একসঙ্গে আন্দোলন করেছিল। অর্থাৎ আমরা দেখছি যে 90-এর দশকের শেষের দিকে এসে তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে তারা একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছিল, সেই আন্দোলন করে সফল হয়েছিল, এবং শুধু সফল না, এরপরে যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয় পেয়ে এসে সরকার গঠন করেছিল, এবং তারা সাকসেসফুলি একটি সরকারকে ওভারকাম করেছিল, একটি ক্ষমতার মেয়াদ পূর্ণ করেছিল। এর মধ্য দিয়ে তারা একটি পরীক্ষিত বন্ধু, একে অপরের পরীক্ষিত বন্ধুত্বের পরিচয় দিয়েছিল, এবং সেই পরীক্ষিত বন্ধুত্বের পরিচয় সেখানেই শেষ হয়ে যায়নি। যখন আমরা দেখলাম যে 1-11-এর মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন হলো, সেই সময় এসেও কিন্তু জামাত বিএনপিকে ছাড়েনি, এবং বিএনপিও প্রকাশ্যে জামাতকে ছাড়ার কোনো ঘোষণা দেয়নি, যে কারণে আমরা দেখছি যে জামায়াতের অনেক নেতাকর্মীকে অনেক বেশি নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তারপরও জামাত বিএনপিকে ছেড়ে যায়নি। এই ছাড়ানোর জন্যই কিন্তু ছিল যত নির্যাতনের আয়োজন, তারপরও ছাড়েনি। তার মানে কি, একে অপরের পরীক্ষিত বন্ধু। এই ধরনের পরীক্ষিত বন্ধু একসঙ্গে চলা অন্তত রাজনৈতিক ইতিহাসে এবং রাজনীতির প্রয়োজনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি ইতিবাচক দিক। সুপ্রিয় দর্শক, আরেকটি ইতিবাচক দিক বলেছিলাম যে বাংলাদেশে যেহেতু দীর্ঘমেয়াদে একটি স্বৈরতন্ত্র চলছে, বিশ্বের ইতিহাসে যে কোনো জায়গায় স্বৈরতন্ত্রের পতন হয় একটি বিপ্লবের মধ্য দিয়ে। বাংলাদেশে যখন একটি পাতানো নির্বাচন হয়, বাংলাদেশে যখন বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ পরিচালনা করা হয়, বাংলাদেশে যখন এভাবে একের পর এক মেয়াদে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এই ধরনের একটি সরকারকে সরানোর জন্য এদেশে বিপ্লবের কোনো বিকল্প নেই। আর একটি বিপ্লবী শক্তি হিসাবে, রাজনৈতিক দল হিসাবে জামাত এবং তাদের যে সমস্ত অঙ্গ সংগঠন রয়েছে, তারা মাঠে যতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে, বিএনপি ততটা রাখতে সক্ষম নয়। এটি একটি পরীক্ষিত সত্য, সবাই জানে, একজন সাধারণ মানুষও জানে। তাই অর্থাৎ আন্দোলনের দিক থেকে জামাত এবং শিবির তারা অনেক শক্তিশালী, বিএনপি ততটা শক্তিশালী নয়। যে কারণে জামাতের সঙ্গে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আওয়ামী সরকারকে যখনই হোক আন্দোলন করেই ক্ষমতা থেকে সরাইতে হবে, এবং সেই আন্দোলনের সফলতার জন্য জামাতকে অবশ্যই বিএনপির সঙ্গে একসঙ্গে থাকতে হবে। এটি দ্বিতীয় একটি ইতিবাচক দিক বলেছিলাম। আরেকটি কথা বলেছিলাম খুবই তাৎপর্যপূর্ণ, সেটি হচ্ছে যে বিএনপি এবং জামাতের মাঠ পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে অনেকের সঙ্গে অনেকের সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে, বোঝাপড়ার দুর্বলতা থাকতে পারে, কিন্তু বিএনপি এবং জামাতের মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে একটি ঐতিহাসিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এই সম্পর্ক দুটি পয়েন্ট অফ ভিউ থেকে, একটি হচ্ছে যে জাতীয়তাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে, আরেকটি হচ্ছে ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ বিএনপির অধিকাংশ নেতা যারা মফস্বলে, অধিকাংশ নেতাকর্মী তারা মূলত ইসলামকে ভালোবাসে, অ্যাটলিস্ট ইসলামের বিরুদ্ধে কট্টর অবস্থান নেই, অধিকাংশরই, ব্যতিক্রম কিছু থাকতেই পারে। তাই তাদের সঙ্গে জামাতের নেতাকর্মীদের একটি সখ্যতা তৈরি হয়েছে, সামাজিকভাবে একটি দৃঢ়তা তৈরি হয়েছে। ঠিক জামাত যারা ইসলামকে লালন করে, সেই জামাত এবং শিবিরের নেতাকর্মীরাও তারা ঐতিহাসিকভাবেই বাংলাদেশি জাতীয়তাবাদকে মনে প্রাণে তারা লালন করে, এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে, স্বাধীনতাকে তারা মনে প্রাণে লালন করে। তাই এই দুটি দলের মধ্যে, জাতীয়তাবাদ এবং ইসলামের মধ্যে একটি অভূতপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে। বিএনপির সঙ্গে যদি জামাতের কেন্দ্রীয় পর্যায়ে অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে যায়, তবু এই মেলবন্ধন কেউ ভাঙতে পারবে না, সারা দেশে একটি সম্পর্ক থেকেই যাবে। এটি একটি ঐতিহাসিক সত্য। এইসব ইতিবাচক দিকগুলো আমি সেই সময় উপস্থাপন করেছিলাম। সুপ্রিয় দর্শক, সেই কথাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কারণে যে সাম্প্রতিক সময়ে বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে একাধারে জামাতের বিরুদ্ধে এবং শিবিরের বিরুদ্ধে যে ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এতে মনে হচ্ছে যে তাদের মধ্যে ব্যাপক অনৈক্য তৈরি হয়েছে। যদি এই অনৈক্য তৈরি হয়েই যায় পুরোপুরি, এতে এই দেশের জন্য ক্ষতি, এই দেশের জাতীয়তাবাদের জন্য ক্ষতি, এই দেশের ইসলামের জন্য ক্ষতি, এই দেশের যে জুলাই বিপ্লব, এই দেশের যে আগস্ট গণ অভ্যুত্থান, সেই সব চেতনার বিরুদ্ধে ক্ষতি,
ওভারঅল এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতি, সেটি হয়তো তারেক রহমান কিছুটা হলেও অনুভব করছেন। এবং যে ব্যক্তি অনেক বেশি অনুভব করেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি যদি আজকে সুস্থ থাকতেন তাহলে আজকে বিএনপির যেসব নেতারা এই ধরনের কথাবার্তা বলছে সেটি হয়তো বলতে পারতো না। সুপ্রিয় দর্শক, আলোচনা দীর্ঘ করব না। আমি যে বার্তাটি দিতে চেয়েছি সেটি হচ্ছে যে বিএনপি এবং জামাতের সম্পর্ক, ঐক্য হচ্ছে ঐতিহাসিক। যদিও এই দীর্ঘ সময়ের মধ্যে উভয়ের বিরুদ্ধে দোষারোপ করেছে বিভিন্ন কারণে, আন্দোলনে বিএনপিকে জামাত সেইভাবে কাছে পায়নি এবং জামাতকে বিভিন্নভাবে বিএনপি বঞ্চিত করেছে, এটি হচ্ছে জামাতের অভিযোগ। আর বিএনপির অভিযোগ হচ্ছে তারা যদি জামাতের সঙ্গে না যাইতো তাহলে তারা আরও অনেক আগেই ক্ষমতায় আসতে পারত, বিএনপির কিছু নেতার অভিযোগ। এই সমস্ত কারণে, এই সমস্ত অভিযোগ উতরিয়ে এই সম্পর্ক ঐতিহাসিকভাবে আবারও সুদৃঢ় হবে বা হতে পারে, সেই আশাটি কিন্তু সবচেয়ে বেশি উচ্চকিত, যদিও কিছু ঠুনকো কথাবার্তা মাঠে ময়দানে চালু আছে। সুপ্রিয় দর্শক, আলোচনা আর দীর্ঘ করব না, অন্য পর্বে অন্য বিষয় নিয়ে আসবো। সবাই ভালো থাকুন। নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনায় আমাদের সঙ্গে থাকুন। আমরা নিয়মিত এই আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ।